হ্যাঁ, কোথায় কোথায় রেডিয়েশন হতে পারে? লেফট আর্মে হতে পারে, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হতে পারে, নেকে হতে পারে, ঠিক আছে। আর তার সাথে অ্যাসোসিয়েটেড কি কি সিমটমস থাকবে? সোয়েটিং থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, ঠিক আছে। আর কি হবে? প্যালপিটেশন হবে, বলবে যে হার্টটা বেশি বেশি চলছে, ঠিক আছে। তার সাথে ডিসপনিয়া, যেটা বললাম, শর্টনেস অফ ব্রেথ, ব্ল্যাক আউট হতে পারে, সিঙ্কপ হতে পারে, ঠিক আছে। এরকম পেশেন্ট এলে চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করলে সেটা আমরা বলবো অ্যাঞ্জাইনাল চেস্ট পেন, ঠিক আছে। বস, পড়ে নি সেগুলো অল্প অল্প করে, বেশি তো পড়াচ্ছি না, অল্প অল্প করে পড়ে রাখিস, তাহলে পরে তোদের সুবিধা হবে। এগুলো কিন্তু কোশ্চেন আসে। তার আগের ক্লাসে কি পড়েছিলাম? অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসের তোর প্যাথোজেনেসিস আছে, রিস্ক ফ্যাক্টর কি আছে, ঠিক আছে। অ্যান্টি হাইপোলিপিডেমিক ড্রাগস যেগুলো পড়িয়েছিলাম সেটা আছে। আগের দিন যেটা পড়িয়েছিলাম মায়োকার্ডিয়াল ইনফাকশনের একটা তোকে কেস সিনারিও দিয়ে দেবে, যে 42 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, এরকম আমাদের কাছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে চেস্ট পেন নিয়ে এসছে, নেক্সট লাইন অফ ম্যানেজমেন্ট তুমি হাউ উইল ম্যানেজ দ্য কেস, ঠিক আছে। এরকম 10 নম্বরের কোশ্চেন থাকে। তো পয়েন্টারটা দেখ, হ্যালো, তো আজকে হার্ট ফেলিওরটা একটু পড়িয়ে দেবো তোদের। হার্ট ফেলিওর মানে কি, কি বুঝি আমরা? হ্যাঁ, ফেলিওর মিন্স কন্ট্রাকশন হচ্ছে না, ঠিক আছে। তো ফেলিওর মানে যে শুধু কন্ট্রাকশন না হলেই সেটা আমরা হার্ট ফেলিওর বলবো তা নয়, ঠিক আছে। যদি ফিলিং এর প্রবলেম হয়, মানে আমরা হার্ট কি হয় দুটো, একটা হচ্ছে সিস্টোল, একটা ডায়াস্টোল। যদি সিস্টোলিকের প্রবলেম হয়, কন্ট্রাকশনের প্রবলেম হয়, তার জন্য যেটা হয় হার্ট ফেলিওর বলি। আর একটা আছে যেটা ডায়াস্টোলিক ফিলিং, মানে ডায়াস্টোলের প্রবলেম হলেও সেটা হার্ট ফেলিওর হতে পারে, ঠিক আছে। নট লাইক দ্যাট কি সিস্টোলিক প্রবলেম হলেই আমরা হার্ট ফেলিওর বলি। So this is nothing but a clinical syndrome that can result from any structural or functional cardiac disorder, ঠিক আছে। যে ডিসঅর্ডারটা হচ্ছে সেটা মেবি স্ট্রাকচারাল হতে পারে, ফাংশনালও হতে পারে, ফাংশনাল অ্যাবনর্মালিটি হতে পারে, that impairs ability of the ventricle to fill or eject blood, মানে ইজেকশনের প্রবলেম হচ্ছে, ব্লাড কন্ট্রাকশনের প্রবলেম হতে পারে, অথবা ফিলিং এর প্রবলেম মানে ডায়াস্টোলিক প্রবলেম হতে পারে, ঠিক আছে। So by definition it is a pathophysiological process in which heart as a pump is unable to meet the metabolic requirement of the body tissue in terms of oxygen and substrate, despite the venous return of the heart is either normal or increased. ভেনাস রিটার্ন মানে যখন আমরা সারা শরীর থেকে, পেরিফেরি থেকে ভেনাস ব্লাডটা রাইট এট্রিয়ামে আসছে, সেটা যখন কমে যাচ্ছে তখন আমরা বলছি যে হার্ট ফেলিওর হচ্ছে। অথবা কি ইনক্রিজড ভেনাস রিটার্নটা যখন ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। নর্মাল থাকতে পারে, ইনক্রিজ থাকতে পারে, ডিপ্রেস থাকতে পারে। ইনক্রিজ কখন হয় সেটা পরে বলবো, প্যাথোফিজিওলজি যখন পড়াবো তখন, ঠিক আছে। তো এটা বাই ডেফিনেশন হচ্ছে, এটা ডেফিনেশনটা পড়তে হবে, বই থেকে পড়ে নিস, ডেফিনেশনটা কিন্তু আসে, কোশ্চেনে আসে, ডেফিনেশন আসবে প্যাথোফিজিওলজি অ্যান্ড ট্রিটমেন্ট। সো এগুলো তোরা ফিজিওলজিতে পড়েছিস। কার্ডিয়াক আউটপুট মানে কি? স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, ঠিক আছে। স্ট্রোক ভলিউমটা কি বল, কেউ একজন বল, ফিজিওলজি পড়েছিস? হ্যাঁ, যে আমরা যতটা আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম আছে তার থেকে যতটা পরিমাণ পার কন্ট্রাকশনে কতটা ব্লাড আমরা আর্টারিতে যাচ্ছে, সেটা হচ্ছে গ্রস, হচ্ছে স্ট্রোক ভলিউম। সো কার্ডিয়াক আউটপুট ডিপেন্ডস অন স্ট্রোক ভলিউম, আর একটা হচ্ছে হার্ট রেট। স্ট্রোক ভলিউম আবার কার উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে তোর প্রিলোড, আফটার লোড অ্যান্ড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, ঠিক আছে। ইজেকশন ফ্র্যাকশনটা পরে বলছি। আর যেটা বলছিলাম তোর, অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন উই ক্যান ক্লাসিফাই হার্ট ফেলিওর অ্যাজ সিস্টোলিক ফেলিওর মানে কন্ট্রাকশন প্রবলেম, ডায়াস্টোলিক ফেলিওর মানে ফিলিং প্রবলেম, অথবা সিস্টোলিক ডায়াস্টোলিক দুটো যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। প্রিলোডটা কি? প্রিলোড মানে কি? প্রিলোড মানে হচ্ছে যখন ভেন্ট্রিকলটা ডাইলেট করছে, মানে ইন দ্য এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেটা আমরা বলছি। ডায়াস্টোলের পরে ভেনাস রিটার্ন সব রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে গেল, ভেন থেকে যে ব্লাডটা এলো ভেন্ট্রিকলে, তারপরে মানে আফটার ডায়াস্টোল আমাদের ভেন্ট্রিকলে যে পরিমাণ ব্লাড থাকছে সেটা কি বলছি? এন্ড ডায়াস্টোলিক ভলিউম, ঠিক আছে। সেটাই হচ্ছে প্রিলোড, আর কিছু নয়। আর আফটার লোড মানে কি? আফটার লোড মানে লেফট ভেন্ট্রিকল বা রাইট ভেন্ট্রিকল তোর যে প্রেশারটা ওভারকাম করে আমাকে কন্ট্রাক্ট করতে হচ্ছে,
লেফট ভেন্ট্রিক্যাল হলে সেটা অ্যাওর্টা হবে, সিস্টেমিক ভেসেলস, আর রাইট ভেন্ট্রিক্যাল হলে সেটা পালমোনারি ভেসেলস হবে, ঠিক আছে। এবার অ্যাওর্টাতে কত প্রেশার থাকছে বা সেখানে কতটা অবস্ট্রাকশন থাকছে এবং সেই অবস্ট্রাকশনের বিপরীতে গিয়ে আমাকে যে কন্ট্রাকশনটা করতে হচ্ছে সেটা হচ্ছে আফটার লোড, বুঝতে পারলি? দিস এখানে এটা যে দেখাচ্ছে, দেখ এটা হচ্ছে তোর প্রিলোড, মানে অলরেডি যেটা আছে আমার হার্টের মধ্যে, আর এটা হচ্ছে যে স্লোপটা ওভারকাম করছে, এটা আমরা বলছি আফটার লোড, ঠিক আছে। সো প্রিলোড ইজ নাথিং বাট ভলিউম এন্টারিং ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম যেটা হচ্ছে সেটাকে আমরা প্রিলোড বলছি। আফটার লোডটা কি না, আফটার লোড হচ্ছে রেজিস্ট্যান্স লেফট ভেন্ট্রিকল মাস্ট ওভারকাম টু সার্কুলেট ব্লাড, ঠিক আছে। সো প্রিলোড আবার কার উপর ডিপেন্ড করে, প্রিলোডটা কতগুলো ফ্যাক্টরস আছে তার উপর ডিপেন্ড করে প্রিলোডটা কমবে না বাড়বে সেটা ডিপেন্ড করে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ভেনাস রিটার্ন, পেরিফেরি থেকে যে ব্লাডগুলো আমার রাইট এট্রিয়ামে আসছে সেটা কার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোর আমরা বলি লাং পাম্প, তিনটে জিনিস আছে, লাং পাম্প, হার্ট পাম্প আর মাসেল পাম্প, এই তিনটে জিনিস হচ্ছে তোর প্রিলোডের উপর ডিপেন্ড করে, মানে প্রিলোড এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। হার্ট পাম্পটা কি, হার্ট পাম্প ইজ নাথিং বাট আমরা যে ভেসেলসগুলো আছে ভেসেলস হচ্ছে তোর মানে কতটা কমপ্লায়েবল, মানে যখন আমরা ইন্সপিরেশন নিচ্ছি, ইন্সপিরেশনের সময় কি হচ্ছে, ইন্ট্রাথোরাসিক প্রেশারটা নেগেটিভ আসছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়ছে, তখন কি হচ্ছে লোয়ার লিম্বস এবং অ্যাবডোমেন থেকে ব্লাডটা লাংসে যাচ্ছে, ঠিক আছে। সেটা অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, ব্লাডটা শাক আপ হয়ে যাচ্ছে ডিউ টু নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশার, এটা একটা গেল। আর একটা হচ্ছে মাসেল পাম্প, মাসেল পাম্পটা কি জিনিস, আমাদের মাসেলের যে তোর সুপারফিশিয়াল আর্টারি আছে, ডিপ আর্টারি আছে, ডিপ আর্টারিতে ভাল্ব থাকে, কিরকম ভাল্ব থাকে, ওয়ান ওয়ে ভাল্ব, মানে নিচে থেকে যখন ব্লাডটা উপরে আসছে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে, নিচে থেকে ব্লাডটা যখন উপরে আসছে তখন সেই ব্লাডটা আবার নিচে আসবে না ডিউ টু ভাল্ব, ঠিক আছে। সেই মাসেল পাম্পের জন্য ব্লাডটা আমাদের আইভিসি হয়ে রাইট এট্রিয়ামে যায়, ঠিক আছে। এটা গেল একটা মাসেল পাম্প। কার্ডিয়াক পাম্পটা যেটা বললাম আর্টেরিয়াল যেটা কমপ্লায়েন্স হচ্ছে তার জন্য। আর একটা হচ্ছে লাং পাম্প, লাং পাম্পটা কি হচ্ছে নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেশার যেটা হচ্ছে তার জন্য ব্লাডটা রাইট এট্রিয়ামে আসছে, ঠিক আছে। এই তিনটে জিনিসের উপর তোর প্রিলোডটা ডিপেন্ড করে। সো ভলিউম অফ ব্লাড ইন দ্য ভেন্ট্রিকল অ্যাট দ্য এন্ড ডায়াস্টল, এটা হচ্ছে প্রিলোড, ডিপেন্ডস অন ভেনাস রিটার্ন, ভেনাস রিটার্নটা আবার যে তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেই তিনটে বললাম, তিনটে পাম্প। আর হচ্ছে ডিপেন্ডস অন কমপ্লায়েন্স। আফটার লোডটা কি, আফটার লোড হচ্ছে ফোর্স নিডেড টু ইজেক্ট ব্লাড ইনটু দ্য সার্কুলেশন, ডিপেন্ডস অন আর্টেরিয়াল ব্লাড প্রেশার অ্যান্ড পালমোনারি আর্টেরিয়াল প্রেশার। ভালভিউলার ডিজিজ ইনক্রিজেস আফটার লোড, যদি ভালভিউলার ডিজিজ মানে কি, কোনো অ্যাওর্টিক স্টেনোসিস আছে, মাইটাল স্টেনোসিস আছে, তাহলে কি স্টেনোস মানে জায়গাটা ছোট হয়ে গেছে, তাহলে তার এগেনস্টে আমাকে কন্ট্যাক্ট করতে বেশি প্রেশার দিতে হচ্ছে, এই জন্য আর আফটার লোডটা বাড়ছে, ঠিক আছে। ইজেকশন ফ্র্যাকশন কি, ইজেকশন ফ্র্যাকশন মানে হচ্ছে তোর যেটা এন্ড ডায়াস্টোলিক ভলিউম, প্রত্যেকটা কন্ট্রাকশনে আমার এন্ড ডায়াস্টোলিক ভলিউমের কতটা ব্লাড আমরা পালমোনারি আর্টারি বা অ্যাওর্টাতে ইজেক্ট করছে, লেফট ভেন্ট্রিকল অর রাইট ভেন্ট্রিকল, সেই পার্টটাকে বলছি আমরা ইজেকশন ফ্র্যাকশন, ঠিক আছে। Ejection refers to the amount of blood that is pumped out of the heart's main pumping chamber during each heartbeat. Fraction refers to the fact that even in a healthy heart, some blood always remains within the chamber after each heartbeat. মানে আমরা যখন হার্টটা যখন কন্ট্রাকশন হচ্ছে, যে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের পুরোটা তো আমরা আর্টারিতে যেতে পারছে না, কিছুটা পার্ট থেকে যাচ্ছে। ফ্র্যাকশন কেন বলছে, মানে পুরো পার্টটা যাচ্ছে না বলেই ফ্র্যাকশন, যে যতটা পার্ট যাচ্ছে সেটাই হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন, ঠিক আছে। যেমন এখানে দেখ, ইজেকশন ফ্র্যাকশন মানে কি, এটা হচ্ছে স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টোলিক ভলিউম, মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের যতটা পার্ট আমরা প্রত্যেকটা হার্টবিটের সঙ্গে বেরোচ্ছে সেইটাই হচ্ছে তোর ইজেকশন ফ্র্যাকশন, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো। সো স্ট্রোক ভলিউম মানে কি, স্ট্রোক ভলিউম এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস হচ্ছে তোর এন্ড সিস্টোলিক ভলিউম, ঠিক আছে। তো স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টোলিক ভলিউমটাই হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। এখানে নর্মালি হচ্ছে আমরা মোর দ্যান হচ্ছে 50% যদি হয় সেটা হচ্ছে নর্মাল ইজেকশন ফ্র্যাকশন, ঠিক আছে। ইজেকশন ফ্র্যাকশন ব্যাপারটা বোঝা গেল, ঠিক আছে। এবার হচ্ছে তোর প্যাথোফিজিওলজিটা বুঝতে গেলে তার আগে কিছু জিনিস তোকে বুঝতে হবে, সেটা হচ্ছে যখন হার্টটা ফেল করতে শুরু করছে, মানে ইদার কার্ডিয়াক সিস্টোলিক ফেলিওর আর ডায়াস্টোলিক ফেলিওর, তখন কি হবে, বডি কম্পেনসেট করার চেষ্টা করবে, ভেনাস রিটার্ন কমে গেছে, তখন বডি চাইবে কি, ভেনাস রিটার্ন মানে আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা রেস্টোর করতে চাইবে। তার জন্য কি হবে, কিছু কিছু মেকানিজম অ্যাক্টিভেট হবে,
ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হলে কি হবে, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হবে। পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হলে কি হবে, সেখান থেকে ব্লাডগুলো আমাদের হার্টে আসবে। পেরিফেরিতে যদি ভেসেলগুলো কনস্ট্রিক্ট হয় সেখান থেকে ব্লাডটা রাইট এট্রিয়ামে আসবে। এটা একটা গেল। আর একটা কি হবে, তোর ফ্র্যাঙ্ক স্টার্লিং ল পড়েছিস ফিজিওলজি? এক্স্যাক্টলি, ফোর্স অফ কন্ট্রাকশন ডিপেন্ডস অন লেন্থ অফ মায়োকার্ডিয়াল মাসেল। এখানে যেহেতু আমরা হার্টের কথা বলছি তাহলে মায়োকার্ডিয়াল মাসেল। তো ইনিশিয়ালি কি হবে, যখন তোর এখানে ফোর্সটা বাড়বে, কার্ডিয়াক কন্ট্রাকশনটা বাড়বে, সরি, যখন তোর এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বাড়বে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়লে কি হবে, মাসেল স্ট্রেচ বেশি হবে। স্ট্রেচটা যখন বেশি হবে তখন কন্ট্রাকশনও বাড়বে। ঠিক আছে, হার্ট কি চাইবে, যে আমার ব্লাডটা বেশি বেশি করে আমরা পেরিফেরিতে পাঠাবো, সেটা আর্টেরিয়াল তোর অ্যাওর্টা হোক বা পালমোনারি আর্টারি হোক। ঠিক আছে, তার জন্য কি হবে, ফোর্স অফ কন্ট্রাকশনটা বাড়বে। কেন বাড়বে, এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বাড়ছে, ভলিউম বাড়লে মায়োকার্ডিয়াল মাসেলের স্ট্রেচ হবে। আর তুই যেটা বললি যে স্ট্রেচ যত বেশি হবে তার সাথে কন্ট্রাকশন হবে, কিন্তু এটা আপ টু লিমিট, সার্টেন লিমিট, একটা লিমিট অবধি এটা হবে, তারপরে কিন্তু গ্রস হার্ট ফেলিওর হবে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম। মানে ইনিশিয়ালি যখন হার্টটা ফেল করতে শুরু করছে তখন তোর এই সব কম্পেনসেটরি মেকানিজমগুলো অ্যাক্টিভেট হবে। একটা হচ্ছে যেটা বললাম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হবে, তার জন্য কি হবে, পেশেন্টের ভেসোকনস্ট্রিকশন হবে, ভেসোকনস্ট্রিকশন হলে ভেনাস রিটার্ন বাড়বে। আর একটা হচ্ছে এটা তোর যেটা ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, মানে যত এন্ড ডায়াস্টোলিক ভলিউম যত বাড়বে সেখানে কি হবে, ভলিউমটা তো ঠিক আছে, ভেনাস রিটার্ন যখন ঠিক থাকছে তখন কি হচ্ছে, ভলিউমটা বাড়ছে, কিন্তু যেহেতু মাসল উইক হয়ে গেছে, কার্ডিয়াক মাসলটা পাম্প করতে পারছে না, তখন কি হচ্ছে, স্ট্রেচ হচ্ছে। স্ট্রেচ হলে তার প্রপোর্শনাল টু কন্ট্রাকশনটা বাড়ছে, কিন্তু আপ টু সার্টেন লিমিট, তারপরে কিন্তু এটা ফেল হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কি হয়, আর একটা হচ্ছে তোর যখন ইজেকশন ফ্র্যাকশনটা কম, মানে স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, আমার ব্লাডের স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, কার্ডিয়াক আউটপুটের কতটা পার্ট কিডনিতে যায়, 25%। এক্স্যাক্ট। তো যখন তোর স্ট্রোক ভলিউমটা কমে যাচ্ছে, কিডনিতে রেনাল ব্লাড সাপ্লাই কমে যাবে। রেনাল ব্লাড সাপ্লাই কমে গেলে কি হবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম একটা আছে, র্যাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, তখন কি হবে, রেনিন থেকে অ্যাঞ্জিওটেনসিন ওয়ান থেকে তোর অ্যাঞ্জিওটেনসিনোজেন যে এনজাইমটা আছে সেখান থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হবে। ঠিক আছে, সেই অ্যাঞ্জিওটেনসিন 2 কাজ কি, অ্যাঞ্জিওটেনসিন 2 কাজ হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করা, এক নম্বর, অ্যালডোস্টেরন সিক্রেশন করা। অ্যালডোস্টেরন কি করবে, হ্যাঁ, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে, তার মানে কি ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা মেনটেন করতে চাইছে। ঠিক আছে, এই র্যাস সিস্টেমটা অ্যাক্টিভেশন হবে। ঠিক আছে, তো কম্পেনসেটরি মেকানিজম তাহলে কি কি হলো, একটা হচ্ছে তোর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন, 2 নাম্বার হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়বে ডিউ টু ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, আর একটা হচ্ছে র্যাস সিস্টেম অ্যাক্টিভেশন হবে। এইটা যে তিনটে মেকানিজম বললাম এটা কিন্তু আপ টু সার্টেন লিমিট অবধি হবে, তারপর যখন আরও ফেলিওরটা বাড়বে তখন কিন্তু এটা ফেল করে যাবে এবং ফ্র্যাঙ্ক হার্ট ফেলিওর নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে। তার জন্য কি কি সিমটমস হবে, প্যাথোফিজিওলজি পার্টটা বুঝতে পারলি তো? ঠিক আছে, প্রিলোড আফটার লোডের এই পার্টটা এবং কম্পেনসেটরি মেকানিজমটা বুঝতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোর হার্ট ফেলিওরকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, সেটা হচ্ছে তোর লো ইজেকশন ফ্র্যাকশন, মানে যেগুলো হচ্ছে হাই আউটপুট ফেলিওর আর লো আউটপুট ফেলিওর, দুটো ভাগ প্রথম। ঠিক আছে, লো আউটপুট ফেলিওরের জন্য কি কি ভাগ হতে পারে, ইজেকশন ফ্র্যাকশন ওয়াইজ আমরা ভাগ করি, একটা হচ্ছে সিস্টোলিক ফেলিওর, একটা হচ্ছে ডায়াস্টোলিক ফেলিওর। ঠিক আছে, সিস্টোলিক ফেলিওর মানে পাম্প করতে পারছে না, তার জন্য কি হবে, ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাবে, কত, লেস দেন 40%। ঠিক আছে, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ফেলিওর, যেটা আছে ডায়াস্টোলিক ফেলিওরে ইজেকশন ফ্র্যাকশনটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে মোর দেন 50% হবে। এবার 40 to 50% যেটা হয় ইজেকশন ফ্র্যাকশন, সেটাকে আমরা বলি মাইন্ডলি রেডিউসড ইজেকশন ফ্র্যাকশন হার্ট ফেলিওর। ঠিক আছে, আর একটা টার্ম আছে সেটা হচ্ছে হার্ট ফেলিওর উইথ রিকভার্ড ইজেকশন ফ্র্যাকশন। সেটা কি, সেটা হচ্ছে ইনিশিয়ালি পেশেন্ট প্রেজেন্টেড টু আস উইথ হার্ট ফেলিওর উইথ রেডিউসড ইজেকশন ফ্র্যাকশন। ঠিক আছে, লেটস সি পেশেন্ট এলো, আমরা ইজেকশন ফ্র্যাকশন দেখলাম 40%, লেস দেন 40%। ঠিক আছে, তার মানে কি পেশেন্টের হচ্ছে হার্ট ফেলিওর উইথ রেডিউসড ইজেকশন ফ্র্যাকশন। এবার পেশেন্টকে কিছু আমরা ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পর দেখা গেল পেশেন্ট রিকভারি করে গেল, ইজেকশন ফ্র্যাকশনটা 40%-এর উপর বেড়ে গেল। ঠিক আছে, তখন আমরা এটাকে বলি হার্ট ফেলিওর উইথ রিকভার্ড ইজেকশন ফ্র্যাকশন। এটা হচ্ছে বিটুইন 40 to 50%। বোঝা গেল, তার মানে লেস দেন 40% মানে রেডিউসড ইজেকশন ফ্র্যাকশন, 40 to 50 মাইল্ডলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, মোর দেন 50 হচ্ছে তোর প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন বলি, সেটা একই জিনিস ইন ডায়াস্টোলিক ফেলিওর, যেটাকে আমরা ডায়াস্টোলিক ফেলিওর। তো সিমটমস এটা একটা গেল তোর লো আউটপুট ফেলিওর, আর একটা হচ্ছে হাই আউটপুট ফেলিওর। হাই আউটপুট ফেলিওর কখন হবে পেশেন্টের,
যখন ইন্ট্রাভাস্কুলার ভলিউম খুব বেশি থাকবে, কোন কোন কন্ডিশনে হতে পারে? একটা হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া, পেশেন্ট একটা সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে এলে কি হবে? হাইপক্সি হবে, তার জন্য হার্ট ফেলিওর হবে, ঠিক আছে। প্রেগনেন্সিতে হয়, কিন্তু এইসব কন্ডিশন অ্যানিমিয়া হতে পারে, তার সাথে হচ্ছে তোর প্রেগনেন্সি যেটা বললাম, অথবা হচ্ছে তোর ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বেরিতে হয়। এগুলোতে কি হবে? ইন্টারভাস্কুলার ব্লাড ভলিউমটা অনেক বেশি হয়, ঠিক আছে। থাইরোটক্সিকোসিসে হার্ট ফেলিওর কেন হয়? বিএমআর বেড়ে যাবে, বেজাল মেটাবলিক রেট বেড়ে যাবে, ঠিক আছে। অ্যানিমিয়াতে কেন হয়? হাইপক্সিয়ার জন্য হবে। কিন্তু এই যে হাই আউটপুট ফেলিওর কন্ডিশনটা বললাম, এটা তোর আমার হবে না, নর্মাল কন্ডিশনে হবে না। যাদের অলরেডি হার্টের কোনো রিস্ক ফ্যাক্টর আছে বা আগের থেকেই হার্টের কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এটা হবে। বা ইজেকশন ফ্র্যাকশনটা অলরেডি কম ছিল, তখন এইগুলো হলে একটা সিভিয়ার অ্যানিমিয়া পেশেন্ট, তার থেকে আগে থেকে কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে, লাইক হার্টের ইজেকশন ফ্র্যাকশন আগে থেকে একটু কম ছিল, তখন ফ্র্যাঙ্ক হার্ট ফেলিওর নিয়ে এরা প্রেজেন্ট করবে। বোঝা গেল? এটা হচ্ছে হাই আউটপুট ফেলিওর। আর লো আউটপুট ফেলিওর যেটা বললাম, ইজেকশন ফ্র্যাকশন অনুযায়ী তোকে 3 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস কি হয় যেটা বললাম, সিস্টোলিক ডায়াস্টোলিক ফেলিওর, এটা গেল। আর একটা হচ্ছে ফরওয়ার্ড ফেলিওর, ব্যাকওয়ার্ড ফেলিওর। ফরওয়ার্ড ফেলিওর মানে কি? যেটা তোর আফটার লোড যখন বাড়বে সেটা হচ্ছে ফরওয়ার্ড ফেলিওর, প্রিলোড যখন কমবে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফেলিওর, ঠিক আছে। আর একটা হচ্ছে তো রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর আর লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, ঠিক আছে। এবার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে কি হবে? ব্যাক প্রেশার হবে, পালমোনারি কনজেশন হবে। তখন পেশেন্ট কি কি সিমটমস নিয়ে প্রেজেন্ট করবে? এখানে দেখ, লাংসে কি হবে? কনজেশন হবে, ফ্লুইড স্টার্টস টু এসকেপ ইনটু দ্য অ্যালভিওলাই, ফ্লুইড ইনফিল্ট্রেটস, যেটাকে আমরা পালমোনারি ইডিমা বলছি, ঠিক আছে। ফ্লুইড ইনফিল্ট্রেটস উইথ অক্সিজেন এক্সচেঞ্জে প্রবলেম হবে, হাইপোক্সিয়া হবে, তার জন্য পেশেন্ট কি হবে? ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করবে, শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করবে। আর কি হবে? আর একটা জিনিস হয়, যেটা হচ্ছে অর্থোপনিয়া। অর্থোপনিয়াটা কি? ডিসনিয়া ইন রিকাম্বেন্ট পজিশন, পেশেন্ট যখন শুয়ে থাকছে তখন শ্বাসকষ্টটা বেশি হচ্ছে, সেটাকে আমরা বলছি অর্থোপনিয়া, ঠিক আছে। এটা কেন হয়? রিকাম্বেন্ট পজিশনে তো ভেনাস রিটার্নটা বেড়ে যায়, ঠিক আছে, প্রিলোড বাড়বে, তার জন্য ডিসনিয়া হবে, অর্থোপনিয়া হবে। তার মানে কি হলো? একটা হলো ডিসনিয়া, একটা অর্থোপনিয়া, আর একটা হচ্ছে পিএনডি বলে একটা জিনিস হয়, পারক্সিজমাল নকচার্নাল ডিসনিয়া। সেটা কি? পেশেন্ট কমপ্লেন করবে যে রাত্রেবেলা ঘুমিয়েছে, 2-3 ঘন্টা পর হঠাৎ করে শ্বাসকষ্টের জন্য পেশেন্ট জেগে গেল, শ্বাসকষ্টের জন্য পেশেন্টের ঘুমটা ভেঙে গেল, তারপর পেশেন্ট বেডের সাইডে পা ঝুলিয়ে বসলো, বা একটু জানলা খুলে একটু ফ্রেশ এয়ার নেওয়ার পরে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথটা কমে গেল, ঠিক আছে। এইটাকে আমরা বলি পিএনডি, পারক্সিজমাল নকচার্নাল ডিসনিয়া। কেন হয় এটা? ডিউ টু পালমোনারি কনজেশন অ্যান্ড ইন্টারস্টিসিয়াল ইডিমা। প্রথমে কি হবে? যখন তোর ব্যাক প্রেশার হবে, লেফট ভেন্ট্রিকলটা ফেল করছে, তার মানে কি ওপরের দিকে কে আছে? লেফট অ্যাট্রিয়াম আছে, সেখান থেকে প্রেশারটা কোথায় যাচ্ছে? লাংসে যাচ্ছে। সেখানে ব্যাক প্রেশার হলে প্রথমে হচ্ছে ইন্টারস্টিসিয়াল ইডিমা হবে, ফ্লুইড স্টার্টস কালেক্টিং ইন ইন্টারস্টিসিয়াল স্পেস, ঠিক আছে, এটাকে আমরা ইন্টারস্টিসিয়াল ইডিমা বলি। তো এই স্টেজ অব দি পেশেন্টের ডিসনিয়া হবে। তারপরে যখন ফ্র্যাঙ্ক পালমোনারি ইডিমা হবে, মানে অ্যালভিওলার স্পেসে যখন ফ্লুইড জমা হবে, সেটাকে আমরা পালমোনারি ইডিমা বলছি। পালমোনারি ইডিমা হলেই পেশেন্টের পিএনডি হবে, পেশেন্ট পিএনডি নিয়ে প্রেজেন্ট করবে, ঠিক আছে। বোঝা গেল এই জিনিসটা? তো লেফট হার্ট ফেলিওর হলে কি হবে? ডিসনিয়া হবে, অর্থোপনিয়া হবে, পিএনডি হবে। হ্যাঁ, এইটাকে আমরা ল্যাটার রিকোয়ার এক্সট্রা পিলো, মানে অর্থোপনিয়া শুয়ে থাকলে বেশি হবে, তো তখন আমরা জিজ্ঞেস করি কতগুলো। অনেক সময় পেশেন্ট বলে যে ফ্ল্যাট হয়ে শুতে অসুবিধা হয়, 2 বা 3টে বালিশ নিয়ে আমাকে ঘুমাতে হয়, ঠিক আছে। সেটা আমরা হিস্ট্রির সময়, তোরা যখন পরে হিস্ট্রি নিবি, কেস প্রেজেন্টেশন করবি, তখন এটা জিজ্ঞেস করতে হয় যে 2 পিলো অর্থোপনিয়া, 3 পিলো অর্থোপনিয়া, এই জিনিসটা জিজ্ঞেস করতে হয়। পিএনডি জিজ্ঞেস করতে হয় হিস্ট্রি, যে লাস্ট পিএনডি কবে হয়েছিল, ঠিক আছে, সেই হিস্ট্রিটা নিতে হয়। এখানেই বলেছে এটা যে এক্সট্রা পিলো অ্যাট নাইট টু ব্রিথ, দ্যাট ইজ অর্থোপনিয়া। এবার হচ্ছে তো রাইট হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিওর হলে কি কি প্রবলেম হবে? পেশেন্ট কি কি প্রবলেম নিয়ে আসবে আমাদের কাছে? রাইট সাইড থেকে কি হয়? আইভিসিতে এখানে কনজেশন হবে, ঠিক আছে। মানে রাইট সাইডেড ভেন্ট্রিকলটা তো কন্ট্যাক্ট করতে পারছে না, বা ফেলিওর হচ্ছে যে কারণেই হোক, সেখান থেকে কি হবে? আইভিসিতে কনজেশন হবে, লিভারে কনজেশন হবে। তার মানে কি হবে? সেখান থেকে আইভিসি কোথা থেকে ব্লাডগুলো এ করে? লোয়ার লিম থেকে। তাহলে লোয়ার লিম একটা ইডিমা আমরা পাবো, ঠিক আছে, বায়োল্যাটারাল পিটিং ইডিমা আমরা এখানে পাবো। দেখ, back up of fluid and pressure in this area as heart unable to pump blood as promptly as received, increased fluid within the feet and legs, that is called dependent edema or pedal edema, ঠিক আছে। আর কি হবে? পেশেন্টের ওয়েট বাড়বে। আর কি নিয়ে প্রেজেন্ট করবে রাইট সাইডের হার্ট ফেলিওর হলে পেশেন্টের? জেভিপি, জুগুলার ভেনাস প্রেশার এনগজড হবে, পালসেটাইল হতে পারে, এনগজ হতে পারে, সেটা তোকে মাপতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে। কিভাবে মাপতে হয় ক্লিনিক্সের, ওগুলো আরো ডিটেলসে যখন তোরা পড়বি, ক্লিনিক্সে ওয়ার্ডে যাবি, তখন ওগুলো পড়ানো হবে। তো কি হবে? জেভিপি রেস্ট হবে, ঠিক আছে, জুগুলার ভেনাস প্রেশার রেস্ট হবে। আর তার সাথে হচ্ছে তোর
পেন অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করতে পারে হার্ট ফেলিউরের পেশেন্ট। পেন অ্যাবডোমেন কেন হবে? কনজেস্টিভ হেপাটোমেগালি, ঠিক আছে। লিভার থেকে তো তোর ওই পোর্টাল ভেন হয়ে আইভিসিতে যাচ্ছে, ঠিক আছে, হেপাটিক ভেন থেকে আইভিসি কানেকশন আছে। তো যখন আইভিসিতে কনজেশন হচ্ছে তখন লিভারে কনজেশন হবে, তার জন্য একটা টেন্ডার হেপাটোমেগালি হবে, ঠিক আছে। তো রাইট আপার কোয়াড্রেন্টে আমরা প্যালপেট করে দেখবো যে পেশেন্টের লিভার ইজ এনলার্জড অ্যান্ড টেন্ডার। তো পেশেন্ট অবভিয়াসলি মে কাম উইথ রাইট আপার কোয়াড্রেন্ট পেন। আর কি হবে? ডিক্রিজ ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেন, ডিজিনেস। যদি মাসেল, লোয়ার লিম্ব মাসেলে ব্লাড সাপ্লাই কম হচ্ছে তার জন্য কি হবে? ফ্যাটিগ হবে। সিমটমস গুলো বুঝতে পারলি তো? লেফট হার্ট ফেলিওর হলে কি কি সিমটমস হবে আর রাইট হার্ট ফেলিওর হলে কি কি সিমটমস হবে। এটা লেফট হার্ট ফেলিওর হলে অর্থোপনিয়া হবে, পিএনডি হবে, ডিসপনিয়া হবে। রাইট হার্ট ফেলিওর হলে কি হবে? রাইট আপার কোয়াড্রেন্ট পেন থাকতে পারে, লোয়ার লিম্ব এডিমা হবে। এবার অন এক্সামিনেশনে আমরা যদি রাইট হার্ট ফেলিওর হয় তাহলে কি হবে? জেবিপি রেস্ট পাবো। আচ্ছা, লেফট হার্ট ফেলিওর যেটা বলা হলো না, লেফট হার্ট ফেলিওর হলে আমরা এক্সামিনেশন করে কি পাবো? লাংস অসকালটেট করলে কি পাবো? একটা লোয়ার মানে বেজাল পোর্শনে বাইবেজাল ক্রেপিটেশন বলি আমরা, ঠিক আছে। বেজাল পার্ট অফ দ্য হার্টে আমরা যদি শুনি সেখানে ক্রেপিটেশন পাওয়া যাবে, ঠিক আছে। আর হার্টে অসকালটেট করলে কি পাবো? আগে থেকেই কোনো ভালভিউলার হার্ট ডিজিজ থাকে তাহলে মারমার পেতে পারি, ঠিক আছে। যদি ফ্র্যাঙ্ক হার্ট ফেলিওর থাকে, অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর যদি থাকে, সেখানে অনেক সময় ফাংশনাল এমআর মাইট্রাল রিগার্জিটেশন পেতে পারি। S3 থাকবে, যদি ভলিউম ওভারলোডের জন্য হয় তাহলে S3 পাবো, আর যদি প্রেশার ওভারলোডের জন্য হয় তাহলে হচ্ছে S4 পাবো, ঠিক আছে। এগুলো হচ্ছে কার্ডিয়াক অসকালটেশন। আর কি হবে? তোর ব্যাক প্রেশার হয়ে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হয়, ঠিক আছে। পালমোনারি যেটা কনজেশন হচ্ছে, কনজেশনের পরে সেটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি ওয়েট প্রেশার বাড়বে, সেখান থেকে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হবে। তো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনের জন্য যেগুলো ফিচার্স হয়, যেমন তোর P2টা লাউড পাবো, ঠিক আছে। যখন আমরা পালমোনারি এরিয়াতে অসকালটেট করব, পালমোনারি এরিয়া কোনটা? লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, ওখানে স্টেথো বসিয়ে তুই যখন শুনবি তখন P2টা লাউড পাবো, ঠিক আছে। এইগুলো হচ্ছে তো লেফট হার্ট ফেলিওরের সাইন সিমটমস গুলো বুঝতে পারলি তো? এবার হচ্ছে তো সিস্টোলিক ফেলিওর কি কি কারণে হয়, কজেস অফ হার্ট ফেলিওর। সিস্টোলিক ফেলিওর ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 40%। কি হবে? কন্ট্রাক্টিলিটি নেই, কন্ট্রাক্ট করতে পারছে না। আগে একটা EMI হয়েছিল, মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছিল, সেখান থেকে তোর হাইপোকাইনেশিয়া হয়ে গেছে। অথবা কি হতে পারে? ইনক্রিজ আফটার লোড বেড়ে গেছে, যেটা বললাম, হাইপারটেনশন হতে পারে। কার্ডিওমায়োপ্যাথি হতে পারে ডিউ টু এনি কজ, কার্ডিওমায়োপ্যাথি অনেকগুলো ভাগ আছে। আর মেকানিক্যাল কোনো অ্যাবনর্মালিটি মানে ভালভিউলার হার্ট ডিজিজ যেটা বললাম, ঠিক আছে। স্টেনোসিস হতে পারে, রিগার্জিটেশন হতে পারে। ডায়াস্টলিক ফেলিওর, এটা হচ্ছে ইম্পেয়ার্ড অ্যাবিলিটি অফ ভেন্ট্রিকল টু রিল্যাক্স করতে পারছে না, তার জন্য কি হচ্ছে? ডিক্রিজ স্ট্রোক ভলিউম অ্যান্ড কার্ডিয়াক আউটপুট। ডায়াগনোসিস বেসড অন দ্য প্রেজেন্স অফ পালমোনারি কনজেশন, পালমোনারি হাইপারটেনশন অ্যান্ড ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে। এখানে স্ট্রোক ভলিউম, ইজেকশন ফ্র্যাকশন ইজেকশন ফ্র্যাকশন নর্মাল থাকে, ঠিক আছে। স্ট্রোক ভলিউমও ঠিকঠাক থাকে। স্ট্রোক ভলিউম কমবে কিন্তু ইজেকশন ফ্র্যাকশন নর্মাল থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ডায়াস্টলটা কি হচ্ছে, পুরোপুরি ডায়াস্টল হতে পারছে না, রিল্যাক্সেশন হতে পারছে না, ওই জন্য ব্লাড কম থাকছে, ঠিক আছে। মিক্স সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টলিক ফেলিওর, বাইভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে। কি হয়? যেটা বললাম, কম্পেনসেটরি মেকানিজম যেগুলো হয় তার জন্য কি হবে? এখানে যে লেফট ভেন্ট্রিকুলার ওয়াল আছে সেটা হাইপারট্রফি হবে, প্রথমে হাইপারট্রফি হবে, তারপর ডাইলেটেশন হয়ে যাবে, ঠিক আছে। যে জিনিসটা বললাম, কম্পেনসেটরি মেকানিজমটা সার্টেন লিমিট অবধি হবে, তারপরে তখন পেশেন্টের কি হবে? হাইপারট্রফিটা ডাইলেটেশন হবে, সেখানে মায়োকার্ডিয়াল অ্যাপোটোসিস হবে, নেক্রোসিস হবে, ঠিক আছে। তারপর হার্ট ডাইলেট করে যাবে অ্যান্ড প্রেজেন্টস উইথ ফ্র্যাঙ্ক হার্ট ফেলিওর, ঠিক আছে। এগুলো বলা হয়েছে যেগুলো তোর ট্যাকিকার্ডিয়া, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, মায়োকার্ডিয়াল হাইপারট্রফি যেগুলো বললাম। কিডনিতে কি হয়? ব্লাড সাপ্লাই কম হয়, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়। আর কি হয়? অনেক সময় তোর অ্যাট্রিয়াল স্ট্রেচ হয়, ঠিক আছে। প্রেশার ওভারলোড বা ভলিউম ওভারলোড হলে কি হবে? অ্যাট্রিয়ামগুলো স্ট্রেচ হবে। স্ট্রেচিং হলে কি হবে? সেখানে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড বা বি টাইপ অফ নাট্রিউরেটিক পেপটাইড যেটা বলি আমরা, ANP অথবা BNP, এগুলো রেজ হবে। তো এগুলো রেজ হয় বলে আমরা কি করি? যখন ডায়াগনোসিসের সময় আমরা NT প্রো BNP পাঠাই, ঠিক আছে। তো এইগুলো যদি রেস্ট হয় তখন আমরা বলি যে এটা হার্ট ফেলিওর আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা যেটা বললাম তোর। এবার হচ্ছে এক্সরেতে কি পাবি? লেফট হার্ট ফেলিওর হলে এখানে কি হবে? তোর হাইলাম কনজেশন হবে, এনলার্জ হবে, তার সাথে হচ্ছে তোর পালমোনারি ভেসেলগুলো কনজেশন হবে, এখানে যেটাকে আমরা পালমোনারি ইডিমা বলি, ঠিক আছে। পালমোনারি ইডিমা হলে দেখ এই জায়গাগুলো হচ্ছে তোর পালমোনারি ইডিমা হয়ে আছে। কি হবে? অ্যালভিওলাতে ফ্লুইড জমলে যেটাকে আমরা পালমোনারি ইডিমা বলি, সেটাই আমরা চেস্ট এক্সরেতে এরকম পাবো।
আচ্ছা, এবার হচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে প্রেজেন্ট করে ডিসপ্নিয়া, যেটা বললাম ডিসপ্নিয়া নিয়ে প্রেজেন্ট করলে আমাদের একটা ক্লাসিফিকেশন আছে, নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ফাংশনাল ক্লাসিফিকেশন। সেই অনুযায়ী আমরা বলবো যে এটা কোন ক্লাসে আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ও ক্লাস 4। মানে ডিসপ্নিয়াটাকে হার্ট ফেলিওরের জন্য যে ডিসপ্নিয়া হচ্ছে তার যে ক্লাসিফিকেশন, সেটাকে আমরা NYH এ ক্লাস হিসাবে বলি। ক্লাসিংটা কিরকম হচ্ছে, এটা ক্লাসিফিকেশনটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ক্লাস 1 মানে কি, নো লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পেশেন্ট এমনি নর্মালি হাঁটাচলা করছে এবং অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডাজ নট কজ এনি আনডিউ ডিসপ্নিয়া, ফ্যাটিক অর প্যালপিটেশন, ঠিক আছে। ক্লাস 2 হচ্ছে স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, মানে কমফর্টেবল অ্যাট রেস্ট, যখন বসে থাকছে শুয়ে থাকছে তখন ঠিক আছে, কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে খাবার খাওয়া বা জামা কাপড় পরা, সেইগুলো যখন করতে যাচ্ছে পেশেন্ট, তখন পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। এটা হচ্ছে ক্লাস 2। ক্লাস 3 হচ্ছে তোর মার্ক লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে কমফর্টেবল অ্যাট রেস্ট বাট লেস দেন অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইল প্রেজেন্ট উইথ ফ্যাটিক, রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড প্যালপিটেশন, ঠিক আছে। আর ক্লাস 4 মানে হচ্ছে তোর আনএবল টু ক্যারি আউট এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি উইদাউট ডিসকমফর্ট, মানে কোনো কিছুই করতে পারছে না, অ্যাট রেস্ট প্রেজেন্ট হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করছে। তো জেনারেলি পেশেন্ট আমাদের কাছে আসে ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4 নিয়ে, ডিসপ্নিয়া নিয়ে পেশেন্ট আসে। ক্লাসিফিকেশনটা মনে রাখিস, এটা তোদের ক্লিনিক্সে লাগবে, ঠিক আছে। পেশেন্টে যখন আমরা হিস্ট্রি নিই এবং সামারি প্রেজেন্ট করি, তখন এই তোকে NYH ক্লাস মানে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাস হিসেবে তোকে বলতে হয় যে ডিসপ্নিয়াটা কোন ক্লাসে আছে, ঠিক আছে। এবার হচ্ছে স্টেজিং, আমরা হার্ট ফেলিওরটাকে কিভাবে স্টেজিং করি। স্টেজটা এটা 4টে ভাগে ভাগ করা হয়, স্টেজ ABCD। এই দুটো আলাদা জিনিস, এটা হচ্ছে তোর হার্ট ফেলিওরের ক্লাসিফিকেশন, ঠিক আছে। আর আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে পেশেন্ট যখন ডিসপ্নিয়া নিয়ে আসছে তার ক্লাসিফিকেশন, ঠিক আছে। এটা স্টেজিং ABCD। এ মানে কি, এ মানে হচ্ছে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর কি কি আগের দিন বলেছি, কোনো ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া হতে পারে, স্মোকিং হতে পারে। রিস্ক ফ্যাক্টর আছে কিন্তু পেশেন্টের কোনো সিমটমস নেই, কোনো স্ট্রাকচারাল হার্ট অ্যাবনর্মালিটি কিছু নেই, হার্ট ডিজিজ কোনো কিছু নেই, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই, সিমটমস নেই, কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে। এটা হচ্ছে স্টেজ A। স্টেজ B কি, পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিন্তু ইকো করে দেখলি যে পেশেন্টের সমস্যা আছে হার্টে, ইদার কন্ট্রাকশনের প্রবলেম অথবা ডায়াস্টোলিক প্রবলেম, কিন্তু পেশেন্ট কোনো সিমটমস নেই, অ্যাট প্রেজেন্ট পেশেন্টের কোনো সিমটমস নেই, সেটা হচ্ছে স্টেজ B। স্টেজ C কি, স্টেজ C মানে পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ রয়েছে এবং পেশেন্ট সিমটমস আছে অ্যাট প্রেজেন্ট, অথবা আগে একবার পেশেন্ট সিমটোম্যাটিক একটা হার্ট ফেলিওর হয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে স্টেজ C। স্টেজ D মানে হচ্ছে রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, পেশেন্টের বারবার হসপিটালাইজেশনের একটা হিস্ট্রি আছে এবং বারবার হার্ট ফেলিওর হচ্ছে, ঠিক আছে। স্টেজিংটা বোঝা গেল। স্টেজিংটা কিন্তু ইম্পর্টেন্ট এই কারণেই যে তোকে ট্রিটমেন্ট কিন্তু স্টেজের উপর ডিপেন্ড করে তোকে করতে হবে। রিস্ক ফ্যাক্টর কি, এগুলো বললাম, হাইপারটেনশন, ডায়াবেটিস, টোব্যাকো ইউজ, ওবেসিটি, ডিসলিপিডিমিয়া, ভালভিউলার হার্ট ডিজিজ, যেটা বললাম তো, লেফট সাইডের হার্ট ফেলিওর, রাইট সাইডের হার্ট ফেলিওর, ঠিক আছে। সিমটমস, শর্টনেস অফ ব্রেথ, সোয়েলিং অফ লেগস, ক্রনিক ল্যাক অফ এনার্জি, দ্যাট ইজ ফ্যাটিক। ফ্যাটিক কেন হয়, ব্লাড সাপ্লাই কম হচ্ছে লোয়ার লিম্বে। ডিফিকাল্টি স্লিপিং অ্যাট নাইট ডিউ টু ব্রিদিং প্রবলেম, যেটা PND বললাম, অর্থোপনিয়া অ্যান্ড PND। swollen or tender abdomen with loss of appetite due to congestive hepatomegaly, can present with frank pain abdomen, right upper quadrant. কফ হতে পারে, কফ কেন হয়, পালমোনারি কনজেশনের জন্য একটা কফ হবে, ঠিক আছে। আর ইনফিউজড ইউরিনেশন অ্যাট নাইট, ঠিক আছে। এটা কি জন্য হয়, রিকাম্বেন্ট পজিশনে ভেনাস রিটার্ন বাড়ে, তখন হচ্ছে ওই জন্য পেশেন্ট সুপাইন, মানে যখন রাত্রে ঘুমায় তখন বারবার ইউরিনেশনের জন্য যেতে হয়। কনফিউশন কেন হয়, পেশেন্টের ব্রেনে অক্সিজেন ব্লাড সাপ্লাই কম হচ্ছে, হাইপক্সিয়া হচ্ছে। লেফট সাইডের হার্ট ফেলিওর হলে কি হবে, কনফিউশন, সরি এখানে বেসিক্যালি এইটা তো PND হবে, পার্কসিজমাল নকটার্নাল ডিসপ্নিয়া, কফ, ক্র্যাকেল, হুইজ, হিমোপটিসিস হতে পারে, যেটা বলা হয়নি, হিমোপটিসিস হতে পারে পেশেন্টের, সায়ানোসিস থাকবে, অন এক্সামিনেশন ট্যাকিকার্ডিয়া পাবি। এটা হচ্ছে রাইট সাইডের হার্ট ফেলিওর হলে। অ্যাসাইটিস হতে পারে, হ্যাঁ, টেন্ডার হেপাটোমেগালি, এনগজড, JVP, জুগুলার ভেনাস প্রেশার, সোয়েলিং অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিটস, যেটা বললাম। এই যে এটা হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার, কোথায় দেখি, ইন্টারনাল জুগুলার ভেন না এক্সটার্নাল জুগুলার ভেন, কোথায় দেখা হয়, এক্সটার্নাল না, এইটাই হচ্ছে কোশ্চেন, এক্সটার্নালে কেন দেখি না, 10খানা পয়েন্ট আছে দেখবি বইয়ে, তো পড়ে নিস, ক্লিনিক্সে জিজ্ঞেস করবে যে আমরা JVP কোথায় দেখি, কেন দেখি, এক্সটার্নালের কেন দেখা হয় না, ইন্টারনালে কেন দেখা হয়, কেন হয় না, এক্সটার্নালে সুপারফিশিয়াল হয়, কিঙ্কিং থাকে, তোর ডিরেক্ট রাইট এট্রিয়ামের সঙ্গে কোনো কানেকশন থাকে না, আরো অনেক পয়েন্ট আছে, ওগুলো দেখে নিস, ঠিক আছে। এটা পেটাল ইডিমা, এরকম পাবি।
আচ্ছা, রাইট হার্ট ফেলিওর, রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর উইদাউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর কি বলি এটাকে আমরা? কর পালমোনারি বলি, ঠিক আছে? কোনো সিওপিডি পেশেন্ট আছে এরকম ভাবে প্রেজেন্ট করতে পারে, শুধু রাইট হার্ট ফেলিওর আছে উইদাউট এনি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, ঠিক আছে? কমপ্লিকেশন কি কি হতে পারে? একটা প্লুরাল এফিউশন হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যারিথমিয়া প্রবলেম হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, ঠিক আছে? কার্ডিওরেনাল সিনড্রোম, কার্ডিওরেনাল সিনড্রোম কি? কার্ডিওরেনাল মানে কি? রেনালে কোনো প্রবলেম হয়েছে, কিডনির কোনো প্রবলেম হয়েছে ডিউ টু কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, ঠিক আছে? সেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। বেশ, এবার আমরা ইনভেস্টিগেশন কি কি করব? একটা ইসিজি করতে হবে, ইসিজি, এক্সরে, কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন অ্যানালাইসিস, আর লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, এগুলো আমরা যেটা বললাম প্রো বিএনপি, ঠিক আছে? নাট্রিউরেটিক পেপটাইড, এটা এলিভেশন থাকলে আমরা বলি যে হার্ট ফেলিওর আছে। একটা এক্সরে করাতে হবে, এটা যেটা বললাম আগে, পালমোনারি এডিমা, এটা নর্মাল চেস্ট এক্সরে। একটা ইকো করতে হবে, কোনো কন্ট্রাক্টিলিটি কোনো প্রবলেম আছে, মানে ইজেকশন ফ্র্যাকশন কত আছে না আছে সেটা দেখার জন্য একটা ইকো করতে হবে, ঠিক আছে? কি দেখি ইকোতে আমরা? ইজেকশন ফ্র্যাকশন দেখি, আর কোনো হাইপোকাইনেশিয়া রয়েছে কিনা, RWM এ কোনো রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি আছে কিনা, অথবা কোনো ভালভিউলার ডিজিজ রয়েছে কিনা, কোনো স্টোনোসিস, কোনো রিগার্জিটেশন কিছু আছে কিনা, এগুলো তো লাগবে না। বেশ, এবার ম্যানেজমেন্ট কি কি করবো আমরা, কি দেবো পেশেন্টটাকে? এই অবধি বোঝা গেল সিমটমস, প্যাথোফিজিওলজি পার্টটা বোঝা গেল তো? বেশ, কি করতে হবে? পেশেন্ট একটা হার্ট ফেলিওর নিয়ে পেশেন্ট এরকম এলো, একটা ডিস্ট্রেস নিয়ে এলো পেশেন্টে, তুই হিস্ট্রি নিলি, একটা অর্থোপনিয়া হিস্ট্রি আছে, পিএনডি আগে হয়েছে, তার সাথে এক্সামিন করে দেখলি যে পেশেন্টের একটা জেবিপি রেজড, পালস ফিবিল হতে পারে, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ব্যাডিকার্ডিয়া থাকতে পারে, বিপি কম বেশি হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে, চেস্ট অসকালটেট করে দেখলি যে বায়োভেজাল একটা ক্রেপিটেশন রয়েছে, অ্যাবডোমেন এক্সামিন করে দেখলি একটা টেন্ডার হেপাটোমেগালি পাচ্ছিস, বাইপেটাল ইডিমা রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে গ্রস প্রেজেন্টেশন। এবার পেশেন্টটাকে তুই অ্যাডমিট করলি ওয়ার্ডে, অ্যাডমিট করে কি করতে হবে? পেশেন্টটাকে একটু প্রপড আপ পজিশন, প্রপড আপ পজিশন মানে কি? মাথাটা উঁচু করে রাখতে হবে, যেহেতু পেশেন্টের অর্থোপনিয়া আছে, শুয়ে থাকলে বেশি শ্বাসকষ্ট হবে, ওই জন্য একটু মাথাটা উঁচু প্রপড আপ পজিশনে রাখতে হবে, এই যে এখানে যে আপরাইট পজিশন, ঠিক আছে? এবার ট্রিটমেন্টটা বেসিক্যালি আমরা স্টেজ অনুযায়ী করি। স্টেজ এ মানে কি ছিল? স্টেজ এ মানে হচ্ছে তো রিস্ক ফ্যাক্টর আছে কিন্তু কোনো সিমটমস নেই, কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই, তো কি করব আমরা? যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো ট্রিটমেন্ট করব। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কন্ট্রোল করতে হবে, হাইপারটেনশন থাকলে বিপি কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? ডিসলিপিডিমিয়া, এগুলো বললাম। অ্যাডিকুয়েট বিপি কন্ট্রোল, ডায়াবেটিস, ওয়েট রিডাকশন, কুইট স্মোকিং, লিপিড ম্যানেজমেন্ট, অ্যান্ড যদি কোনো এফ থাকে সেটা ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? স্টেজ এ। স্টেজ বিতে কি করব? স্টেজ এতে যেগুলো আছে সেগুলো তো করবই, তার সাথে হচ্ছে স্টেজ বি মানে কি? স্টেজ বি মানে হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ রয়েছে কিন্তু কোনো সিমটমস নেই, ঠিক আছে? সো উই হ্যাভ টু অ্যাড দিস এসি ইনহিবিটর। এসি ইনহিবিটর মানে কি? আগের দিন বলেছিলাম, বল, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের কিছু নাম বল, কতগুলো তুই বল। আগের দিন বলেছিলাম তো, কি কি বলেছিলাম? র্যামিপ্রিল, ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, অনেক আছে, অনেকগুলো প্রিল দিয়ে যত শুরু হবে সব এসি ইনহিবিটর, ঠিক আছে? পরে বলছি এগুলো ডোজ কি আছে না আছে। তো কি কি দেবো আমরা? একটা এসি ইনহিবিটর দেবো, অথবা এসি ইনহিবিটর যদি কন্ট্রাইন্ডিকেশন হয়, কন্ট্রাইন্ডিকেশন কি? যদি পেশেন্টের অ্যাঞ্জিওএডিমা হয়, প্রেগন্যান্সি থাকে, তাহলে দেবো না। তো সেখানে আমরা অ্যাঞ্জিওএডিমা হলে আমরা এআরবি দিতে পারি, যদিও এআরবিতেও আমরা, এআরবি মানে কি? অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ঠিক আছে? তো এসি ইনহিবিটর দিতে হবে, তার সাথে একটা বিটা ব্লকার দিতে হবে। স্পাইরোল্যাকটনটা কি বল? অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেটা দেবো যদি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে লেস দেন 40% থাকে, ঠিক আছে? তো স্টেজ এতে যেগুলো করি সেগুলোই করব, তার সাথে হচ্ছে স্টেজ বিতে আমরা উইল অ্যাড এসি ইনহিবিটর অ্যান্ড বিটা ব্লকার, ওকে? স্টেজ সিতে কি করব? স্টেজ সিতে হচ্ছে তোর এখানে সল্ট রেস্ট্রিকশন করতে হবে, যে লেস দেন 5 গ্রাম পার ডে পেশেন্টকে বলে দিতে হবে, সল্ট যাতে বেশি না খায়। তার সাথে হচ্ছে এই যেটা বললাম, লো সল্ট, লো ফ্যাট, রিচ ইন ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, ইনক্রিজ ফাইবার, ওয়াটার ইনটেক লিমিটেড টু 1.5 লিটার, সারাদিনে 1.5 লিটার বেশি জল খাবে না, ঠিক আছে? এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তার সাথে হচ্ছে তোর এগুলো করতে হবে, ডাইউরেটিক্স অ্যাড করতে হবে। স্টেজ সি মানে কি? স্টেজ সি মানে পেশেন্টের সিমটোম্যাটিক হার্ট ফেলিওর। তো সেখানে সিমটমস আছে পেশেন্টের, ডিসপনিয়া হচ্ছে, পেটাল ইডিমা আছে, তার জন্য কি দিতে হবে? ডায়াবেটিক্স দিতে হবে। ডায়াবেটিক্স দিলে কি হবে? পেশেন্টের ফ্লুইডগুলো বেরোবে, ঠিক আছে? তার জন্য তোকে দিতে হবে কি কি ডায়াবেটিক্স আছে? আমরা ফুসেমাইড দিতে পারি, হাইড্রোক্লোরোথাইজাইড দিতে পারি, মেটোলাজন দিতে পারি, স্পাইরোল্যাকটন তো দিতেই হবে, তার সাথে তোকে ফুসেমাইড অথবা হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স ইউ ক্যান অ্যাড, ঠিক আছে?
এস ইনহিবিটর যেগুলো বলছিলাম কি কি আছে দেখ, ক্যাপটোপ্রিল, অ্যানালেপ্রিল, লিসিনোপ্রিল, র্যামিপ্রিল, ঠিক আছে। মেনলি আমরা র্যামিপ্রিল দিই, অ্যানালেপ্রিল দেওয়া যায়, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন কি, কখন দেবো না, একটা হার্ট ফেলিওর পেশেন্ট এসছে, তুই মেটাবলিক প্যানেল এবং ইউরিয়া ক্রিয়েটিনিন পাঠিয়েছিস, সেখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিনিন ইজ মোর দ্যান 3 মিলিগ্রাম পার ডিএল আর পটাশিয়াম ইজ মোর দ্যান 5 মিলিগ্রাম পার ডিএল, বিপিটা কম আছে, ঠিক আছে। আর একটা কন্ডিশন হচ্ছে বায়োল্যাটারাল রেনাল আর্টেরিয়াল স্টেনোসিস, কোনো পেশেন্টের যদি আগে থেকে থাকে সেখানে আমরা এগুলো দেবো না, এস ইনহিবিটর দেবো না, ঠিক আছে। লো ডোজে শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে বাড়াই, 1 থেকে 2 সপ্তাহ পর পেশেন্টের একটা ক্রিয়েটিনিন এবং পটাশিয়াম আমরা রিপিট করতে বলি। যদি 30%-এর বেশি না বাড়ে তাহলে ওটাই কন্টিনিউ করতে বলি, আর যদি একই রকম থাকে আর যদি বেড়ে যায় 30%-এর বেশি হয় পটাশিয়াম এবং ক্রিয়েটিনিন, তাহলে আমরা ওটা হোল্ড করি বা স্টপ করি, ঠিক আছে। এস ইনহিবিটর গেল, যেখানে এস ইনহিবিটর আমরা ইউজ করতে পারছি না সেখানে এআরবি দেবো, অ্যাঞ্জিওটেনসিন 1 রিসেপ্টর ব্লকার। কি কি আছে, লোসার্টান আছে, ভ্যালসার্টান আছে, ঠিক আছে। 25 to 50 মিলিগ্রাম অনস ডেলি টিল 50 to 150 মিলিগ্রাম অবধি আমরা দিতে পারি। ভ্যালসার্টান 20 to 40 মিলিগ্রাম টুয়াইস ডেলি টিল আপ টু কত অবধি দিতে পারি, 160 মিলিগ্রাম টুয়াইস বিডি করে দিতে পারি, ঠিক আছে। সেম ইনিশিয়েশন অ্যান্ড মনিটরিং পটাশিয়াম ক্রিয়েটিনিন দেখতে হবে 2 সপ্তাহ পর। কন্ট্রাইন্ডিকেশন মোটামুটি একই, বায়োল্যাটারাল রেনাল আর্টেরিয়াল স্টেনোসিস থাকলে আমরা দেবো না, প্রেগনেন্সি থাকলে দেবো না, আর হচ্ছে ক্রিয়েটিনিন আর পটাশিয়াম বেশি থাকলে দেবো না, ঠিক আছে। আর কি দিতে হবে, বিটা ব্লকার দিতে হবে পেশেন্টের। বিটা ব্লকার স্টার্ট আর্লি হোয়েন সিমটমস ইমপ্রুভ। ইনিশিয়ালি আমরা যখন পেশেন্ট অ্যাকিউট হার্ট ফেলিওর নিয়ে আসে তখন বিটা ব্লকার দিই না, ডায়োরেটিক্স দেওয়ার পর যখন পেশেন্ট একটু ইমপ্রুভ করি তখন আমরা বিটা ব্লকার অ্যাড করি। কি কি দিতে পারি, বিসোপ্রোলাল দিতে পারি, কার্বিডোলাল দিতে পারি, মেটোপ্রোল সাকসিনেট, এই তিনটে আগের দিন বলেছিলাম। এমআই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশনের পেশেন্ট, এই তিনটে ইন্ডিকেশন আছে, অন্য কিছু দেওয়া যায় না, ঠিক আছে। কখন দেবো না, পেশেন্টের সাইড ইফেক্ট, কোনো পেশেন্টের যেটা বললাম অ্যাকিউট হার্ট ফেলিওর আছে, ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর আছে, কোনো ব্লক আছে, সেখানে আমরা দেবো না। আদারওয়াইজ উই ক্যান স্টার্ট বিটা ব্লকার, স্টার্ট লো অ্যান্ড গো স্লো। ইনিশিয়ালি উই শুড স্টার্ট উইথ low dose and gradually we increase the dose, okay. Start in low dose even during hospitalization, gradually increase dose in weeks duration and try to reach the target dose, ঠিক আছে। আর কি দিতে হবে, অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ স্পাইরোনলাকটন, ঠিক আছে। লো ডোজ 12.5 মিলিগ্রাম টু 25 মিলিগ্রাম আমরা দিই। মনিটরিং কি দেখতে হবে, পটাশিয়াম দেখতে হবে, সেম অ্যাজ আমরা এস ইনহিবিটরে যেরকম দেখি, ঠিক আছে। আর পটাশিয়াম সাপ্লিমেন্ট যেগুলো অলরেডি যদি পেশেন্ট কোনো পটাশিয়াম সাপ্লিমেন্ট পাচ্ছে আগের থেকে, সেগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে। এবং কোন কোন খাবারে পটাশিয়াম বেশি থাকে সেগুলো পেশেন্টকে বলতে হবে যে ওগুলো যাতে বেশি না খায়। বল, ব্যানানা, কোকোনাট ওয়াটার, ঠিক আছে, স্পিনাচ, এগুলোতে থাকে বেশি, তো সেগুলো আমরা বলি পেশেন্ট যাতে না খায়। ফ্রুট জুস খাওয়া যাবে না। ডিগক্সিন, উই ক্যান অ্যাড ডিগক্সিন, কিন্তু কোনো মর্টালিটি বেনিফিট নেই, ঠিক আছে। লোডিং ডোজ জেনারেলি আমরা দিই না, 0.1 to 5 মিলিগ্রাম করে শুরু করি, 5 days a week, সপ্তাহে 5 দিন করে দিই লো ডোজ, ঠিক আছে। সাইড এফেক্ট কী হতে পারে ডিগক্সিনের, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, ভিজুয়াল ডিস্টারবেন্সেস হতে পারে, আর কিছু ট্যাকিকার্ডিয়া হয়, সুপ্রাভেন্টিকুলার আর ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, সেই জিনিসটা তোকে আগে থেকে দেখে নিতে হবে। আচ্ছা, এটাও দেওয়া যায় তোর স্টেজ সিতে আমরা হাইড্রোজেন নাইট্রেট কম্বিনেশন দিই, যদিও খুব একটা কমন নয়। ড্রাগস নট টু বি ইউজড, স্ট্যাটিনের কোনো রোল নেই, যদি না আগে থেকে কোনো ইসকেমিক হার্ট অ্যাটাক হয়েছিল পেশেন্টের তাহলে দেবো, আদারওয়াইজ দিয়ে কোনো লাভ নেই। এনসেট দেওয়া যাবে না, কোনো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ যেগুলো হচ্ছে তোর এক্সেপ্ট অ্যামলোডিপিন অ্যান্ড ডফেটিলাইট, এগুলো ছাড়া অন্য কিছু দিতে পারি আমরা। থায়াজোলিটিন ডায়ন, থায়াজোলিটিন ডায়ন কি আছে পড়েছিস, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ফার্মাকোলজি পড়া হয়েছে। পায়োগ্লিটাজোন, ঠিক আছে, পায়োগ্লিটাজোন যে পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট তার সাথে হার্ট ফেলিওর নিয়ে এসছে, আমরা অনেক সময় দেখি যে পায়োগ্লিটাজোন চলছে, তো পায়োগ্লিটাজোন তোকে বন্ধ করতে হবে বা নতুন করে কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। ফ্লুইড রিটেনশন হয়, ওই জন্য এটা দিই না আমরা। কোনো ব্যথা আছে পেশেন্টের, ব্যথার জন্য মেডিসিন অলরেডি খায়, সেগুলো যেন স্টপ করা হয়, ঠিক আছে। স্টেজ সি এতে আমরা নন ফার্মাকোলজিক্যাল এবং সার্জিক্যাল কি ম্যানেজমেন্ট করতে পারি, ডিভাইস থেরাপি, ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার, আইসিডি কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, দ্যাট ইজ আইসিডি প্লেসমেন্ট করতে পারি। কাদের ক্ষেত্রে করতে হবে, নন ইসকেমিক অর ইসকেমিক হার্ট ডিজিজ উইথ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে লেস দেন 30%, 35% উইথ NYHA ক্লাসিফিকেশন 2 or 3, অথবা হচ্ছে NYHA ক্লাস 1 উইথ ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 30%, এদের ক্ষেত্রে আমরা আইসিডি প্লেসমেন্ট করতে পারি। অথবা হচ্ছে তোর সিআরটি, কার্ডিয়াক সিনক্রোনাইজেশন থেরাপি, ইন্ডিকেটেড ফর পেশেন্ট উইথ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 35%, এগুলো খুব একটা তোদের লাগবে না, পরীক্ষায় এলে লিখতে হবে, ঠিক আছে।
কিভাবে লিখবি এগুলো তোর বলবি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট, ঠিক আছে, আলাদা করে শুধু এই পার্টটা লিখে দিবি, বেশি কিছু লিখতে হয় না। স্টেজ ডি, স্টেজ ডি কি ছিল, রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, ঠিক আছে। কি হয়, রিকারেন্ট হসপিটালাইজেশন, পেশেন্ট বারবার হাসপাতালে ভর্তি হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে, পেটাল সোয়েলিং নিয়ে, ঠিক আছে, সিস্টোলিক ব্লাড প্রেশার কম থাকছে, আমরা এসি ইনহিবিটর বিটা ব্লকার দিতে পারছি না, কোনো কিছুই দেওয়া যাচ্ছে না, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, যেহেতু বিপি কম থাকছে তখন আমরা ডায়োরেটিক্সও বেশি দিতে পারছি না, সেগুলো হচ্ছে মেনলি তোর আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, ঠিক আছে, যেটা আমাদের এখানে হয় না, ওই জন্য রিকারেন্ট হসপিটালাইজেশন হয় এবং সেটা আমরা সিমটোম্যাটিক ম্যানেজ করি, ঠিক আছে। আগের যেগুলো ম্যানেজ আমরা করেছি স্টেজ এ বি অ্যান্ড সিতে সেগুলোই করি। তার সাথে যেটা করতে হবে, দেখ আনটিল ডেফিনিটিভ থেরাপি, দ্যাট ইজ যদি পেশেন্টের একটা এমআই থাকে, আগে একটা এমআই হয়েছে, তাহলে আমাদের করোনারি রিভাস্কুলারাইজেশন করতে হবে অথবা কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন করতে হবে। পেশেন্ট উইথ কার্ডিওজেনিক শক শুড রিসিভ টেম্পোরারি ইন্ট্রাভেনাস আইনোট্রপ সাপোর্ট লাগবে, পেশেন্টের বিপি কম, ডায়োটিক্স দিতে পারছি না, আমরা নন অ্যাড্রিনালিন বা ডোপামিন, ডোবুটামিন এগুলো দিই, ঠিক আছে। দ্যাট ইজ মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট ইন স্টেজ ডি। আইএবিপি, ইন্ট্রাঅর্টিক বেলুন পাম্প, পাম্প ফেলিওর হচ্ছে তখন বাইরে থেকে একটা আর্টিফিশিয়াল পাম্প আমরা দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আইএবিপি, ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস। যে ডেস্টিনেশন থেরাপি লাগবে না, ওদের কার্ডিওমায়োপ্লাস্টি, যেগুলো কার্ডিওমায়োপ্যাথি পেশেন্ট আছে সেগুলোকে আমরা দিই, অথবা আর্টিফিশিয়াল আর ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট ইজ আলটিমেট ট্রিটমেন্ট, ডেফিনেটিভ ট্রিটমেন্ট, ঠিক আছে। এটাই হচ্ছে তো ইন সামারি যেগুলো বললাম। স্টেজ এ রিস্ক ফ্যাক্টর রয়েছে, কোনো স্ট্রাকচারাল ডিজিজ নেই, কোনো সিমটমস নেই, সেগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করবো। স্টেজ বি সিমটোম্যাটিক নয় কিন্তু স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে, সেগুলোতে আমরা এসি ইনহিবিটর বিটা ব্লকার অ্যাড করতে পারি, যদি ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 40% থাকে তাহলে স্পাইনোল্যাকটন অ্যাড করবো, অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। স্টেজ সি যেটা বললাম তো সিমটোম্যাটিক হার্ট ফেলিওর, একটা হচ্ছে তো ডায়োটিক্স দিতে হবে, ডিঅক্সিন দিতে হবে, এসি ইনহিবিটর, এআরবি। আর একটা জিনিস যেটা দেওয়া যায়, তুই যদি এসি ইনহিবিটর না দিস তাহলে হচ্ছে আর্নি দিতে হবে, ঠিক আছে। আর্নি মানে কি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর, ঠিক আছে, স্যাকুবেট্রিল ভ্যালসারট্যান, দুটো কম্বিনেশন থাকে, সেগুলো আমরা দিই। ফার্মাকোলজি ক্লাস হলে বুঝতে পারবি এগুলো। স্টেজ ডি ম্যাক্সিমাম আমরা যেটা স্টেজ এ বি সিতে যেটা করি সেটা করতে পারি, তার সাথে হচ্ছে ডিভাইস থেরাপি। প্রগনোসিস রিস্ক ফ্যাক্টর অনুযায়ী প্রগনোসিসগুলো ভ্যারি করে, প্রগনোসিস খুব একটা তোদের লাগে না, ঠিক আছে। তো বোঝা গেল মোটামুটি এটা। হার্ট ফেলিওরে কি কি পড়তে হবে, তোদের কোশ্চেন আছে 10 নম্বরের। ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আসতে পারে, যে একটা পেশেন্ট এলো লাইক দিস 45-year-old মেল পেশেন্ট, এরকম নন ডায়াবেটিক ডিসলিপিডেমিক হাইপারটেনসিভ পেশেন্ট কেম টু ER উইথ sudden shortness of breath along with pedal swelling. You examine the patient and see there is bivasal crepitation, JVP is raised, pedal edema is present. Heart auscultation, you find that there is S3 or S4, ঠিক আছে। How will you proceed to further management of this case? এরকমই কোশ্চেন আছে, এটা কিন্তু লিখতে হবে 10 নম্বরের কোশ্চেন, তো সেই অনুযায়ী তোরা প্রিপেয়ার কর। আর ফাইনালি টেক হোম মেসেজ কি আছে, heart failure is common problem in elderly, okay, and having prognosis worse than carcinoma lung. It is a clinical diagnosis supplemented by lab test and echo. Echo can suggest the etiology of heart failure. Diuretics are acute for acute relief and also for chronic management of fluid overload. Look for the precipitating factors that leads to decompensation. Like I said, that is already there is LRT. I suppose there is a heart failure patient and he or she develops and lower respiratory tract infection, there will be decompensation. Or heart failure patient develops atrial fibrillation, there will be acute decompensation, okay. ACE inhibitor, ARB, beta blocker, spironolactone improve prognosis in patient with reduced ejection fraction. Maintain patient of 2 to 3 grams fluid, that is low salt diet and fluid restriction from stage C, that is less than 1.5 liter per day. Use digoxin in most of the symptomatic heart failure. Encourage exercise training. Consider a cardiology consultation in patient with heart failure. Heart transplantation is for the end stage, that is stage D heart failure.